লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝাঁপিকে জেলে রেখেছে, আর তখন দীপ ঝাঁপিকে একটা কম্বল দিতে আসে, আর কম্বল দেওয়ার সাথে কিছু খাবার দিয়ে যায়। আর দিয়ে তখন দীপ চলে গেলে ঝাঁপি বলে, শোনো, আমাকে এগুলো কেন দিয়ে গেলে? আমাকে যদি এতটাই ঘৃণা করো, না এগুলো না দিয়ে গেলেও কি তুমি দত্তবাড়ির কাছে হেরে যেতে? তখন দীপ বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সুকুমারবাবু থানাতে বসে আছে, বসে বসে ঘুমাচ্ছে, আর তখন দীপকে দেখে। তখন বলে, বাবা, মনে হচ্ছে প্রেম একদম উতলে উঠছে। বেশিক্ষণ প্রেমে উঠলে উঠবে না, কালকে আদালতে নিয়ে যাবে, আরও 3 মাসের জন্য জেল হয়ে যাবে। এদিকে ঝাঁপিকে বিস্কুট দিয়ে গেলে সেগুলো বসে বসে খাচ্ছে। অন্যদিকে তারপরের দিন সকালে আদালতে সবাই যায়, আর সেখানে জজ আসে বসে। আর তখন বলে, ঠিক আছে, এই ঝামেলা তো দত্তবাড়ির আর সরকারবাড়ির তো অনেক বছর আগে থেকে, আবার কি নিয়ে ঝামেলা শুরু হলো? তখন দত্তবাড়ির উকিল বলে যে ঝাঁপি সরকার দত্তবাড়িতে গিয়েছিল, আর সেখানে কিছু কথা বলার জন্য গিয়েছিল বলে সেখানে একটা মূর্তি চুরি করে নিয়ে চলে আসে সোনার, আর ওটাই ছিল আর ওখানে বাহানা। কিন্তু সেই মূর্তিটা চুরি করে নিয়ে সেখান থেকে চলে আসে। এদিকে অজয় আর দীপের বাবা দুজনে বসে থাকে, আর তখন দীপের বাবা বলে, বাবা, মনে তো হচ্ছে দত্তবাড়িরা খুব বড় একটা উকিল ধরে নিয়েছে, আমাদের উকিল কি পারবে এসব করতে? এসব বলে। অন্যদিকে দেখা যায় যে ঝাঁপির উকিল তখন বলে, শুনুন, একটা কথা বলি, প্রমাণ কি কিছু আছে যে ঝাঁপি যে ওই সোনার মূর্তিটা চুরি করে এনেছে? কোনো প্রমাণ নেই। ওর ব্যাগে ছিল বলেই কি ও চুরি করেছে? এসব বলে। তখন ওর একটা উকিল বলে যে না, কোনো প্রমাণ নেই তো কী হয়েছে? আর তখন জজ বলে, আচ্ছা, আপনি কি ঠিকঠাক কোনো কিছু বলতে পারেন না? ঠিকঠাক টাকা নিয়েছেন বলে এখানে চলে এসেছেন ওর হয়ে লড়তে? ঠিকঠাক কিছু বলার কি আপনার কাছে কোনো প্রমাণ আছে ওর বিরুদ্ধে? এসব বলে। তখন বলে যে না, আমার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু আমি বলতে চাচ্ছি যে কারোর ব্যাগে যদি একটা জিনিস পাওয়া যায়, তাহলে সেটা কি সে চুরি করে এনেছে? এটা কী করে মেনে নেওয়া যায়? এসব বলে। তখন দীপ ওখানে বসে থাকে চুপচাপ, আর এদিকে দীপের বাবা আবারও বলে, কি হবে, পুলিশটা কি পারবে? এসব বলে। তখন জজ ঝাঁপিকে জিজ্ঞাসা করে, আচ্ছা, তোমার কি কিছু বলার আছে? তা বলে। তখন উকিলটা বলে, আমি বলছি, কোনো কিছু বলার আছে কিনা। তাই ও কী করে বলবে? বলুন আপনি। ও তো বলছে বারবার কেউ চুরি করেনি, ওর সঙ্গে আমি ঠিকঠাক কথা বলেই এখানকার এসেছি। কিন্তু তখন ও বলে, আপনি একটু চুপ করুন। তখন দত্তবাড়ির উকিল আসে আর বলে, একটা কথা বলি, হ্যাঁ, প্রমাণ সপক্ষে সব কিছুতে ধরা পড়েছে যে ওই ওটা চুরি করেছে, ওর ব্যাগে ছিল মানে তো ও চুরি করেছে নাকি? তাই আমি চাই যে জজের কাছে, মহামান্য আদালতকে আমি বলতে চাই যে অযথা সময় নষ্ট না করে ওকে যাবজ্জীবন সারা জীবন হেফাজতে রাখা হয়, আমি এটা আদেশ করব। তখন জজ বলে যে আচ্ছা, আপনি বলে দিবেন যে আমি কি করব বা কি করব না, তা আমার কথাটা কি আপনি সিদ্ধান্ত নেবেন? আপনি কি সিদ্ধান্ত নেন? আপনি বসুন। তা বলে। তখন দত্তবাড়ির উকিলটা ভয় খেয়ে ওখানে গিয়ে চুপচাপ বসে পড়ে। এদিকে দীপ মনে মনে বলে, কি হবে, আমাদের উকিল তো কোনো কথাই বলছে না। এদিকে দীপের বাবা বলে, আচ্ছা, ওর কাছে মোবাইল নেই তো কী হয়েছে? তা বলে কি ও টাকা নিয়েছে, ও নিজে মাথা ব্রেন খেটে কি কিছু বের করবে না? ওর কাছে প্রমাণ নেই তো কী হয়েছে? ওর কাছে জিজ্ঞাসা করতে হবে। তখন জজ ঝাঁপিকে বলে, আচ্ছা, তুমি বলো, তোমার কি কিছু বলার আছে? তখন বলে, আমি একটা কথাই বলতে চাই, আমি কিন্তু ওই মূর্তিটা চুরি করি নাই। আমি ও বাড়িতে গিয়েছিলাম দুই পরিবারে যাতে ঝামেলাটা মেটে, আর তাছাড়া আমি গিয়েছিলাম আত্মীয়তা করতে, আমাদের মেয়ের সঙ্গে ওই বাড়ির ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। এবার আপনি বলেন, ওদের বাড়ির মূর্তি চুরি করে আমি অপরাধ করব? অপরাধ আমি কেন করতে যাব? আমার ননদ ওই বাড়িতে গিয়ে অশান্তি থাকবে, সেটাকে আমি চাইবো? তখন উকিল জজ বলে, ঠিক আছে, 5 মিনিট পর আমি এই রায় ঘোষণা করব, বলে 5 মিনিট মন্তব্য রাখে। এদিকে জজ চলে গেলে ওদের উকিলটা দীপকে বলে, সরি দীপবাবু, আমি আপনার স্ত্রীকে কিছুতেই বাঁচাতে পারবো না, কারণ এটা আমার হাতের বাইরে চলে গেছে। তখন দীপের বাবা বলে, তাহলে কি হবে? তাহলে কি ঝাঁপি সারা জীবন জেলে থাকবে? ওইটুকু মেয়ে কী করে থাকবে? এসব বলে। তখন দীপ মনে বলে যে না, এবার যা করার আমাকে কিছু করতে হবে। বলে দীপ সুকুমার একদিকে এগিয়ে আসে, আর ওরা হাতের ঘড়িটা সুকুমারের পকেটে রেখে দেয়। আবার আদালতে সবাই উপস্থিত হয়, সেখানে আবার কথাবার্তা চলতে থাকে। তখন জজ কিছু রায় দেবার আগে দীপ বলে, মহামান্য আদালত, আপনার কাছে আমার কিছু আবেদন আছে। তো কি? তো এ চক্রে আসে আমার কাছে একটা ঘড়ি ছিল, যেটা আমাকে মাধ্যমিকের সময় আমার দাদু আমাকে গিফট দিয়েছিল। আমার পরিবারে সেটা ইমোশন, ভালোবাসা সব কিছু জড়িয়ে আছে। তাই আমি চাই যে আমার ঘড়িটা কে চুরি করে নিয়েছে তা, আর যে চুরি করে নিয়েছে সে এর মধ্যেই আছে, কারণ এখান থেকে তো তারা কোথাও যায়নি, আর আমিও এখান থেকে যাইনি। তাই আপনি একটু ব্যবস্থা করুন খোঁজার।
তখন দীপ বলে আরও একটা কথা বলছি আপনাকে, কে আমার ঘড়িটা চুরি করেছে সেটাও কিন্তু আমি বলতে পারবো, আমি কি বলবো? তখন বলে কে? তখন সুকুমারের দিকে আঙুল তুলে, আর তখন ঝাঁপি তাকার অবাক হয়ে যায়। তখন সুকুমার বাবু বলে আপনি কি বলছেন এসব? আপনি মিথ্যা কথা বলছেন কেন? আমি কোনো ঘড়ি চুরি করি নাই, আপনি এসব কি কথা বলছেন ফালতু? তখন দীপ বলে যে আপনার কাছ থেকে আমি পারমিশন চাই ওকে সার্চ করার জন্য, আমার মন বলছে ওর পকেটে ঘড়িটা আছে। তখন ওকে বলে একটা পুলিশকে, আপনি দেখুন সার্চ করে ওর পকেটে ঘড়ি আছে কিনা। তখন পুলিশটা গিয়ে সুকুমার রায়কে বলে সরি স্যার, বলে ওর পকেটে সার্চ করলেই দেখা যায় একটা ঘড়ি আছে। আর ঘড়িটা যখন তোলে তখন সবাই অবাক হয়ে যায়। আর তখন দীপ বলে হ্যাঁ এটাই তো আমার ঘড়ি, আমি বলেছিলাম না যে ওই ঘড়িটা সুকুমার রায় নিয়েছে, তা আমি নিশ্চিত, এসব বলে। তখন সুকুমার রায় বলে আমার পকেটে ঘড়িটা ছিল বলে আমি নিয়েছি? না আমি নিইনি, আমাকে ফাঁসানো হয়েছে, এসব মিথ্যা কথা বলা হচ্ছে। তখন দীপ বলে না মিথ্যে কথা বলা হচ্ছে না, আপনার পকেটে পাওয়া গেছে মানে আপনি ঘড়িটা নিয়েছেন। তখন সুকুমার বাবু বলেন না কিছুতেই এটা হতে পারে না। তখন দীপ বলে এক্স্যাক্টলি, আমি এটাই তখন থেকে বোঝাতে চাচ্ছি যে ঝাঁপির ব্যাগে যদি মূর্তিটা পাওয়াও যায় তাহলে কি ঝাঁপি মূর্তিটা নিয়েছি সেটা কখনো হতে পারে না। যেমন ঠিক একইভাবে আপনার পকেটে আমি যেমন ঘড়িটা রেখে দিয়ে আপনি চুরি করেছিলেন বলেছিলাম, ঠিক সেরকমই ঝাঁপির ব্যাগও মূর্তিটা কেউ রেখে দিয়ে ঝাঁপি চুরি করেছে বলে ফাঁসাতে চাইছি। তখন আবি দ্বীপের দিকে তাকিয়ে থাকে। আর তখন দত্তবাড়ির উকিল এসে বলেন এটা কি হচ্ছে, এটা তো সম্পূর্ণ আলাদা, উনি কি করতে চাইছেন? সুকুমারের পকেটে ঘড়িটা রেখে দিয়ে আবার ওকে চোর অপবাদ দিচ্ছে, আবার উনি বলছেন সব কিছু করে দিচ্ছে। এটা আর ঝাঁপির কেসটা কিন্তু এক হতে পারে না, ঝাঁপি নিজেই চুরি করে ওই ব্যাগে রেখেছে কিন্তু, এসব বলে। তখন বলে যে না। তখন জজ বলে ঠিক আছে আপনি বসুন, আমি কি করব না করবো এবার আমি ঠিক দেখছি। তখন ঝাঁপির উকিল বলে যে হ্যাঁ ঠিক বলেছেন আপনি, যদি সুকুমার রায় যদি চুক্তিটা না করে তাহলে ঝাঁপি কেন চুক্তি করবেন? এবার আপনি বলুন যে হয়তো এমনও হতে পারে যে ওদের বাড়ি কেউ হয়তো ওর ব্যাগে জিনিসটা রেখেছে ওকে অপবাদ দেওয়ার জন্যে। তখন দত্তবাড়ির নীলুর বাবা বলে যে মিথ্যে কথা বলছে, একদম যাকে বলে মিথ্যে কথা, ওরা সবাই চোর, ঝাঁপি চোর, ওদের বাড়ির ছেলে বউ এমনকি কাজের লোক ওরা সবাই চোর, ওরা শুধু চুরি করতেই পারে। এদিকে দীপের বাবা রেগে যায়। আর তখন দীপের বাবা উঠে বলে আমরা কেউ চোর না, বুঝলি, তোরাই চোর, তাই তোরা সব কিছু চুরি করে নিস আর অন্যের ঘাড়ে দোহে দিয়ে দিস। এসব বলে দুজনে ঝামেলা করতে থাকে। তখন জজ বলে চুপ করুন আপনারা, থামুন, আপনাদের এই আদালতে এসে না আপনাদের মারপিট ঝগড়া করার জন্য এটা জায়গা না, আপনারা ঝগড়া করে ইচ্ছে থাকলে বাইরে যান, বলে ওদেরকে থামিয়ে চুপচাপ বসে দেয় এদিকে। তখন ঝাঁপি ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে। আর তখন দীপের বাবা অজয়কে বলে দেখলি আমার ছেলে কতটা বুদ্ধিমতির মতো কাজ করলো, এসব বলে। তখন জজ আবার পুলিশকে বলে আচ্ছা সুকুমারবাবু একটা কথা বলেন তো, আপনার এত ঝাঁপির প্রতি রাগ কিসের জন্য? আপনাকে কিছুদিন আগে আমি শুনলাম সাসপেন্ড করেছিল, আবার আপনি কিছুদিন আগে তো ঝাঁপিকে অযথা কারণে লকআপে পড়ার চেষ্টা করছিলেন, ওকে আপনি পার্সোনাল কারণে ওকে বারবার আপনি হেনস্থা কেন করছেন? এবার আমি একটা কথা বলতে চাই যে আপনাকে কদিনের জন্য সাসপেন্ড করা হয়েছিল? তো 7 দিনের জন্য। আমি এবার বলবো পুলিশ ডিপার্টমেন্টকে যে আপনার সাসপেন্ডটা যেন দ্বিগুণ বাড়ানো হয়ে যায়। তখন পুলিশটা বলে যে না না স্যার আপনি কি বলছেন, এটা তো হ্যাঁ আমি এটাই করব, আপনাকে আপনাদের মতো মানুষদেরকে বলে যে কি সাধারণ মানুষকে দেখার জন্য দায়িত্ব দেয়, আপনারা কি করেন উল্টে ওদের প্রতি প্রতিশোধ নিচ্ছেন। তাই আমি অনুরোধ করব পুলিশ ডিপার্টমেন্টকে যাতে আপনাকে 7 দিনের জায়গাতে দ্বিগুণ আপনাকে করে দেয় সাসপেন্ডের ব্যবস্থা, এসব বলে। আর তখন দীপের বাবা ওখানে দাঁড়িয়ে আর বসে হাসে। আর ঝাঁপিয়ে তখন বলে বাবা এত বুদ্ধি কোথা থেকে আসলে, এরকম উল্টো চাল তো আমার মাথাতেও আসে নাই, ও বাবা এরা তো উল্টো চাল দিতে পারে, এসব বলতে থাকে। তখন জজ বলে আমি সব কিছু তদন্ত করে দেখেছি, আমার প্রথম থেকে সন্দেহ হয়ে গেছিলো যে না এই মেয়েটা কখনো চুরি করতে পারে না। তাই তদন্ত করতে গিয়ে আমি খোঁজ খবর পেয়েছি যে কি যে মেয়েটা ভিক্ষুকদের সেবা করে, মেয়েদেরকে যত্ন সহকারে কাজের সন্ধান খুঁজে দেয়, সে মেয়েটা কখনো আর যাই হোক চুরি করতে পারে না। তাই আজকে এ পর্যন্ত ঠিক হলো মন্তব্য রইল, আর আমি ঝাঁপিকে সসম্মানে নির্দোষ প্রমাণ করলাম বলে সেখান থেকে চলে যায়। তখন সবাই ওখানে দাঁড়িয়ে থাকে, দীপ আর অজয় আর দীপের বাবা। আর ঝাঁপিকে বলে দেখ আমার ছেলে তো কীভাবে জিতিয়ে দিল, এবার আর কখনো যাবি দত্তবাড়ির ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে, বলে অজয় আর দীপ সেখান থেকে চলে যায়। আর দীপ দাঁড়িয়ে তখন ঝাঁপিকে বলে দেখ আর কখনো তুই দত্তবাড়িতে যাস না, তুই তো বুঝলি নিজেই ওরা কীরকম মানুষ, একটা কাজ কর তোর বাবাকে ফোন কর, চিন্তা করছে, বলে মোবাইলটা দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সুকুমার রায় ইনকাকে ফোন করে আর বলে আবারও কিন্তু আমি সাসপেন্ড হয়ে গেছি। দীপ শেষ মুহূর্তে যেভাবে
ঝাঁপিয়ে লড়লো, তাতে আমার কিছু করার ছিল না। তখন ইনকা সুকুমার রায়কে বকাবকি করে আর বলে, আপনি তো কিচ্ছু করতেন না, যাকে বলে অকর্মা, আপনাকে দায়িত্ব দিয়ে আমি ভুল করেছিলাম, এসব বলে। অন্যদিকে ঝাঁপি দীপকে বলে, তুমি আমার জন্য এভাবে লড়লে আমি সত্যি ভাবতে পারিনি খো। তখন ও বলে, হ্যাঁ আমি লড়েছি, কিন্তু একটা কথা মাথা রাখবি, তুই কিন্তু আর কখনো দত্ত বাড়িতে যাবি না খো, বলে সেখান থেকে চলে যায়। আর তখন ওখানে দাঁড়িয়ে ঝাঁপি হাসতে শুরু করে আর ভাবি যে বাবা এত কিছু করতে পারে। তাই আগাম পর্বে দেখতে হবে যে কি দীপ আর নীলু ঝাঁপি এক জায়গায় দাঁড়িয়ে আছে। আর তখন দীপ নীলুকে বলে, তোমাদের দত্তবাড়ির লোকই কিন্তু ঝাঁপির ব্যাগে কিন্তু সে মূর্তিটা রেখে দিয়েছিল। তখন নীলু বলে, না আমার বাড়ির মানুষ যতই খারাপ হোক না কেন এত বড় কাজ করতে পারবে না। তখন ঝাঁপি বলে, আমারও সেটাই মনে হচ্ছে যে এখানে অন্য কেউ ছিল। তা তখন বলে, কে? তো হয়তো ওদের বাড়ির কাজের মেয়ে ঝুমা। তখন ঝুমার কাছে যায় আর ঝুমাকে গিয়ে বলে, বল এবার